আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলটিতে। তোমার ভালোবাসা আকাশ ছোঁয়া উপন্যাসের প্রথম পাঠটি শেষ হয়েছিল একজন লোকের প্রবেশের মধ্যে। একজন লোক ধপ করে দরজা খুলে এবং দৃশ্য পরিবর্তন হয়। এতক্ষণে মুনতাহা তাহসিন বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। বেল বাজতেই বেগম আলো তাহসিন দরজা খোলেন। তিনি মুনতাহাকে দেখে খুশি মনে বললেন, ও মুনতাহা, তুমি এসেছো এতক্ষণে? আচ্ছা, আসো, ঘরে আসো। মুনতাহার সাথে সাথে ঘরে প্রবেশ করে। আলো তাহসিন প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি এতক্ষণে আসলে কেন? পার্টি তো আরও আগেই শুরু হয়েছে। সবাই তো বলেছিল যে তুমি আসবে না। উত্তরে মুনতাহা বলে ওঠে, আন্টি, আম্মু তো আসতে দিচ্ছিল না, কিন্তু আমি অনেক জোর করে এসেছি। আম্মু তো জানে যে আমি আর যারা কত ভালো বন্ধু। আপনি জানেন আমি অনেক রিকোয়েস্ট করে এসেছি। মুনতাহার কথায় আলো তাহসিন লাজুক হাসলেন আর বললেন, বুঝেছি, থ্যাংক ইউ এখানে আসার জন্য। আলো তাহসিন আবার বললেন, আচ্ছা চলো, জারার সাথে দেখা করিয়ে দিই। মুনতাহা মাথা উপর নিচ করে সম্মতি জানালো। আলো তাহসিন দু পা হাঁটতেই জারার দরজার সামনে এসে পড়ল। রুমের বাইরের দিকেই গান শুনে বোঝা যাচ্ছে যে ভিতরে জোরদার পার্টি চলছে। আলো তাহসিন দরজা নক করেন। পিছনে মুনতাহা দাঁড়িয়ে আছে। বান্ধবীদের মধ্যে থেকে যে কেউ একজন দরজাটা খুলে। দরজা খুলতেই আলো তাহসিন দেখতে পান ভিতরে সবাই নাচ গান করছে। সবাই আলো তাহসিনকে দেখে হঠাৎ কেউ একজন বক্সটি বন্ধ করে দেয়। বেগম আলো তাহসিন সাধারণ কণ্ঠে বললেন, জারা কোথায়? বেগম আলো তাহসিনের এইরকম কথায় সবাই চুপ করে যায়। ওরা কি বলবে? এটাই যে যারা ওর বান্ধবীকে নিতে বাইরে গিয়েছে? না, এটা তো বলতে পারবে না তারা কিছু বলছে না দেখে আলো তাহসিন রুমে প্রবেশ করেন এবং আশেপাশে তাকান, কিন্তু জারাকে পান না। ওয়াশরুমে যান, কিন্তু ওখানেও জারা নেই। বেগম আলো তাহসিনের পিছনে মুনতাহা ছিল, তাই বেগম আলো তাহসিন সরে যাওয়াতে সবাই মুনতাহাকে দেখেছে। ওদের মধ্যে মালিয়া নামের একজন মেয়ে এসে ওকে জিজ্ঞেস করে, এই মুনতাহা, জারা কোথায়? ও তো তোকে নিতে গিয়েছিল। মালিহার এমন প্রশ্নে মুনতাহা ভ্রু কুঁচকে আবার জোরে জিজ্ঞেস করে বলে, কোথায়? সে তো আমার কাছে আসেনি। সে কোথায় গিয়েছে? আমি তো উল্টো রাস্তা দিয়ে এসেছি, বড় রাস্তা দিয়ে। আম্মু বলেছে যে রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না, তাই আমি একটু দূরবর্তী রাস্তা থেকেই এসেছি। ওদের কথোপকথন এতক্ষণে আলো তাহসিনও শুনে নিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাহিমা আবার বলল, যারা তো তোকে নিতে গিয়েছিল তোর বাসায়, তুই আসবি না দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে আন্টির থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়েছিল। ও গিয়েছে প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে তো। ওদের এমন কথায় আলো তাহসিন রাগান্বিত কণ্ঠে উচ্চস্বরে বললেন, ও যে গিয়েছে তোমরা তো আমাকে জানাবে, তাই না? ও না জানাক, ও তো একটা বদমাশ মেয়ে। ওকে আমি পেয়ে নিই হাতের কাছে। মা বাবাকে না জানিয়ে এত রাতে ঘর থেকে বের হওয়ার সাজাটা ও তো অবশ্যই পাবে আমার হাতে। মালিয়া বিনতি কণ্ঠে বলল, জানটি সরি, আমরা অনেক চেষ্টা করেছি তাকে থামানোর, কিন্তু আপনি জানেনই তো সে নাছোড়বান্দা, কারো কথা শুনবে না। আমাদেরকে বাধ্য হতে হয়েছে ওর কথা শুনতে। সবাই একসাথে বলে উঠল, উই আর সরি আন্টি। বেগম আলো তাহসিন চোখ বন্ধ করলেন, আবার খুললেন। ফুস করে শ্বাস ছেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন জারাকে কোথায় খুঁজব? মুনতাহা বলে উঠল, আন্টি, আমার মনে হয় সে দু রাস্তার মোড় দিয়ে গিয়েছে। মুনতাহার কথা শুনে বেগম আলো তাহসিন চিন্তিত ভঙ্গিতে বলে উঠলেন, এই পাগল মেয়েটাকে নিয়ে আর পারি না। এত রাতে দু রাস্তার মোড় দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? তিনি ভেবে আবার বলে উঠলেন, আচ্ছা, এত দেরি করে লাভ নেই, তোমরা থাকো, আমি যাচ্ছি জারাকে খুঁজে আনতে। আলো তাহসিনের কথা শুনে মুনতাহা বলে উঠল, আন্টি, আমিও যাব, আমার চিনতে হচ্ছে ওর জন্য। বেগম আলো তাহসিন না বলতে গিয়েও কিছু বললেন না। মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানিয়ে মুনতাহাকে নিয়ে চলে গেলেন জারাকে খুঁজতে। প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু জারার কোনো খোঁজ পাওয়া গেল না। এই খবরটি মোহাম্মদ রমজান তাহসিনের জানতে দেরি হলো না। তিনিও উঠে লেগে পড়লেন নিজের মেয়েকে খুঁজতে। কিছুক্ষণের ব্যবধানে সব জায়গায় শুধু ছিল এই কথাটি, যে জারা কোথায়। দৃশ্য পরিবর্তন হলো।
একজন লোক সেই অন্ধকার রুমে প্রবেশ করলো। তার হাতে বেশ কিছু নয়, কিছু কলা আর রুটি খাবার। সেই লোকটি কাউকে ডাকতে চেয়েছিল, কিন্তু তার আগেই যারা চিৎকার করে উঠল, আমি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে দাও। সেই লোকটি প্রতি উত্তরে খরগোশ গলায় জবাব দিল, এই একদম চিল্লাবি না, চিল্লালে না হলে এদের মতো তোকেও বেঁধে রাখবো এবং তোর মুখে টেপও মেরে দেব। এখন তো বেঁধেই রেখেছি, শুধু টেপ মারতে বাকি আছে, ওটাও মেরে দেব। যারা চুপসে গেল, সে আর কি বলবে, তার এখন ভীষণ কান্না পাচ্ছে। লোকটি মধ্যবয়স্ক, শরীরের গঠন দেখে মনে হচ্ছে যে 10 জন মোটাঘাটা লোককেও একসাথে তুলে আছাড় মারতে পারবে। যারাকে সেই গুন্ডা লোকটি ধমক দিয়ে ইশারাতে বাহির থেকে দরজার পাশে কাউকে যেন ডাকলো। তার ডাকে আরও 2 জন লোক রুমে প্রবেশ করলো। সেই গুন্ডাটি আরও 2 জন গুন্ডাকে বলল, ওদের হাত পায়ের রশিগুলো খুলে দে এবং মুখের ব্যান্ডেজটাও সরিয়ে দে। কিছুক্ষণে ওই 2 জন লোক সবার হাতের বাঁধনটি খুলে দিল এবং যারা হাতের বাঁধনটিও খুলতে বাকি রাখলো না। ওই লোকটি হাতে রাখা খাবারগুলো ফিকে মারল কিশোরী মেয়েদের উপর। ওই মেয়েরা যেমন তেমন করে ওই খাবারগুলো নিয়ে খাওয়া শুরু করলো। দেখেই মনে হচ্ছে যে ওরা অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তাই এই অবস্থা। জারার ভাগের রুটিটাও জারার সামনে আছে, কিন্তু সে খাচ্ছে না, কারণ তার মনে ভয় যদি এর মধ্যে কিছু মেশানো থাকে। সে খাবারটি এক পলক দেখে ওই গুন্ডাটিকে আবার বলে উঠল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না, গড প্রমিস। ওই গুন্ডাটি শয়তানি হাসি দিয়ে জারায়ের দিকে ঝুঁকে বলল, সরি, তোমাকে তো ছাড়া যাবে না, কারণ তোমাকে ধরতে গিয়ে 2 দিন লেগেছে আমাদের। 2 দিন তোমাকে ফলো করার পর ধরতে পেয়েছি, এমনি এমনি তো আর যেতে দেওয়া যায় না। জংসু আবার কান্না মাখা কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। সেই লোকটি এবার রেগে যায় এবং জংসুর গাল ধরে জোরে চেপে ধরে এবং বলে উঠলে, এই যা দিয়েছি খা, না হলে খাবারটা নিয়ে যাব, পরে না খেয়ে এমনি এমনিই পচে মরিস। এটি বলেই সেই গুন্ডা লোকটি হাতটি জোরে ঝাপটা মেরে নিজের হাতটি সরিয়ে নেয়। ওদের কথোপকথনের মধ্যে প্রায় মেয়েদের খাওয়া শেষের দিকে। যারা এবার নিশ্চিত হয় এবং খাবারটি নিজে খেতে শুরু করে। তারও খিদে পেয়েছে, কিন্তু নিজেকে সে এতক্ষণ কন্ট্রোল করছিল। আস্তে আস্তে সবার খাবার শেষ হলো এবং সেই গুন্ডারা আবার সবার হাত বেঁধে দিল, কিন্তু এইবার আর মুখে টেপ মারল না কারো। জংসুর খাওয়াও শেষ হলো, তারও হাত বাঁধা হলো। সে আশেপাশে দেখল যে পালানোর কোনো রাস্তা আছে কিনা, কিন্তু পেল না। এমনিতেও আশেপাশে দেখে মনে হচ্ছে যে তাদেরকে কোনো গোডাউনে রাখা হয়েছে, এমন গোডাউন যেখান থেকে টু শব্দটাও বাইরে যাবে না। সেই গুন্ডারা সবার হাত পা বেঁধে দরজাটি আটকে দিল বাহির থেকে। দরজাটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো রুমটি অন্ধকার হয়ে গেল, শুধু একটি ল্যাম্প জ্বলছে। যারা ফুস করে শ্বাস ছাড়ল। সে ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। তার বাবা মার কথা অনেক মনে পড়ছে। সে কি করবে এখন? সে অন্ধকার রুমে বসে বসে ভাবছে যে কি হয়ে গেল আজ এটা তার সাথে। তার মা কেমন আছে? অবশ্যই মায়ের কেঁদে কেঁদে হাল বেহাল হয়ে যাচ্ছে। বাবাও মনে হয় অনেক চিন্তিত। এগুলো প্রশ্ন উকি দিল তার মনে। আজকে সারাদিন সে কী করলো সেটা ভাবতে ভাবতেই সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সময় চিরবহমান, সময় কেটে চলল। হঠাৎ কেউ একজন দরজা নক করলো। দরজার নকের আওয়াজে জারার ঘুম ভাঙল। প্রথমে যে এসেছিল সে এই নয়। লোকটির হাতে কিছু খাবার এবং একটি ব্যাগ আছে। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, এই নে, খাবারগুলো সবাই খেয়ে নিও এবং এই কাপড়গুলোও পরে নিও, যেন বারবার বলতে না হয়। সে লোকটি এক এক করে সবার হাতের বাঁধনটি খুলে দিল। জারার হাতের বাঁধনটি খোলার পর জারা একটু শান্তি পেল। বাহ, এতক্ষণ পর তার হাতটা সে খোলা পাচ্ছে। সে এবার কিছু না ভেবেই খাওয়া শুরু করলো। সবাই সেই গুন্ডার কথা মতো খাবার শেষ করে সেই বোরখাগুলো পরে নিল। জারাও পরল। কিছুক্ষণের মধ্যে সেই লোকগুলো আবার প্রবেশ করলো রুমের ভিতরে। সবার চোখের পর্দার ভিতর থেকে আবার একটি কাপড় দিয়ে চোখগুলো বাঁধা হলো।
এবং মুখের হিজাবের ভেতর দিয়ে মুখে সবার টেপ মারা এবং বোরখার ভেতর দিয়ে মেয়েদের হাত বাঁধতেও ভুলল না তারা। সকল মেয়েদের বাহিরে থেকে নর্মাল দেখাচ্ছে, কিন্তু কে জানে যে ভিতরে এত গোলমাল। সব মেয়েদের হাতের বাহুগুলো ধরে সে গুন্ডারা কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি হচ্ছে না হচ্ছে সেটা কেউ জানে না। যারাও কিছু করতে পারছে না, তার হাত পা চোখ মুখ সব বাঁধা। প্রায় অনেক ঘন্টা কেটে গেল, তারা এক জায়গায় বসেই আছে। প্রায় অনেক ঘন্টা পর সেই লোকগুলো আবার আসলো। ওদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হলো এবং কিছু খাবার দেওয়া হলো। পরপরই একই রকমভাবে 2-3 বার ঘটে গেল। কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে সেটা কেউ জানে না। আন্দাজ করলে প্রায় 2-3 দিনের মতো হতে পারে। অবশেষে ওদেরকে আবার সেই অন্ধকার জায়গাটির থেকে কোথায় যেন নিয়ে যাওয়া হলো, একটি রুমের মতো দেখতে। মনে হচ্ছে কোনো এক বিল্ডিংয়ের রুম ভাড়া করে নেওয়া হয়েছে। তাদেরকে সেই লোকগুলো আবার খাবার দিল। বারবার খাবার দেওয়ায় কারো কোনো সন্দেহ হলো না। যারাও চুপচাপ নিজের খাবারটি শেষ করলো। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই সবার কেমন জানি মাথা ঘোরা শুরু হলো। অবশেষে এক একজন করে সেন্সলেস হতে লাগলো, সাথে যারাও সেন্সলেস হয়ে পড়লো। হঠাৎ যারার ঘুম ভাঙতে শুরু হলো। সে আস্তে আস্তে করে চোখ মেলে তাকালো। চোখ খুলেই দেখলো একটি মেয়ে তাকে হাসি মুখে তাকিয়ে আছে। যারা প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, আমি কোথায়? আর আপনি কে? যারার এমন প্রশ্নে মেয়েটি হাসি মুখে বলে উঠল, আমার নাম শ্রাবণী, আর আমি এখানেই থাকি। নতুন মেয়েদেরকে এখানকার আদব কায়দা শেখাই। তুমি নতুন, তাই আমাকে তোমার দেখাশোনা করার জন্য এখানে রাখা হয়েছে। শ্রাবণীর কথা শুনে যারা তো হতবাক। সে কি বলছে? সে তো কিছুই বুঝতে পারছে না। যারা ব্রুকুচকে আবার প্রশ্ন করলো, নতুন মানে? আমি কোথায়? কোন জায়গা এটা? শ্রাবণী শান্ত কণ্ঠে বলল, এটা বাইরে থেকে দেখতে একটি সাধারণ হোটেল, কিন্তু এখানে যারা আসে তারা অনেক ধনী। বিভিন্ন ধরনের ড্রাগস, তামাক এবং অন্যান্য যাবতীয় নেশার জিনিস সবই এখানে পাওয়া যায়। এবং তারা যদি নিজের মনোরঞ্জনের জন্য কোনো মেয়ে চায়, তাহলে তোমাদের মতো মেয়েদেরকে ওদের কাছে পাঠানো হয়। অনেকেই আবার তোমাদের মতো মেয়েদেরকে কিনেও নিয়ে যায়। কিছুক্ষণ নীরবতা পালন করে শ্রাবণী আবার বলে উঠল, আজকে তুমি নতুন, তাই হয়তোবা তোমাকে অন্য কারোর সামনে নিয়ে যাওয়া হবে না, কিন্তু কালকে হয়তোবা তোমাকে নিয়ে যাওয়া হতে পারে। এটা শুনেই যারার মনটা ধপ করে উঠল। সে মরে যাবে, কিন্তু কোনো পরপুরুষের সামনে যাবে না। এটা হওয়ার আগে আল্লাহ তাআলা ওকে নিয়ে যাক, এটাই ভালো। সে কান্না মাখা কণ্ঠে বলে উঠল, আপু প্লিজ তুমি আমাকে এখান থেকে যেতে দাও। আমার বিশ্বাস তুমি মানা করবে না। প্লিজ যেতে দাও আমাকে। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস, পিঙ্কি প্রমিস। শ্রাবণী অসহায় কণ্ঠে বলে উঠল, যেতে পারলে তো অনেক আগেই চলে যেতাম। আমিই পালিয়ে যেতাম। আমাকেও তো নিয়ে আসা হয়েছে, ঠিক তোমার মতো। 2 বছর হয়ে গেছে। এখন তো এগুলো সহ্য করার অভ্যাসটাই আমার হয়ে গেছে। এখান থেকে একটি বাতাসও বাইরে যেতে পারে না। যারা তুমি ভুলে যাও এখান থেকে বের হওয়ার স্বপ্ন। এরা এত জানোয়ার যে তোমাকে বাঁচতেও দিবে না আর মরতেও দিবে না। শ্রাবণীর এমন কথা শুনে যারা চুপ হয়ে গেল। সে কি বলবে? তার কাছে আর কিছু বলার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আপনারা যদি এর নেক্সট পার্ট দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।